ছাড়ো, এই ভোট চোর বিজেপি গদি ছাড়ো, এই সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি বাংলা থেকে দূরত্ব, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। শেষ দিন আজকের কি বুঝলেন, কি বলবেন আমার? দেখো, শেষ ভালো যার সব ভালো তার। তবে এই ধর্ণামঞ্চ এখানে সমাপ্তি হবে না, গোটা রাজ্যে জুড়ে এটা ছড়িয়ে দেওয়া হবে। সারা রাজ্যে জুড়ে এই প্রতিবাদ সংগঠিত হবে এবং মানুষের অধিকার ফিরে পেতে এই আন্দোলন চলতে থাকবে। যদি হিম্মত থাকে ইমাম মসজিদ অ্যাসোসিয়েশনের, তাহলে ওরা এই দাবি তুলুক যে প্রত্যেক ইমামকে 15,000 টাকা করে মাসিক বেতন দিতে হবে। বিষয়টা হলো 3 দিন ধরে যে লাগাতার এই ধর্ণামঞ্চ থেকে মানুষের কাছে বিভিন্ন খুব ভালো সাড়া পাওয়া গেছে। বিষয়টা হলো একটাই, যে আজকে 4টে যে সাবজেক্ট এখানে নিয়ে ধর্ণামঞ্চ এতদিন চলেছে, সেই 4টে সাবজেক্ট মানুষ জীবনে এটাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক হলো ওয়াকাফের যে বিষয়টা, রেল এবং বিমান, তারপরে তৃতীয় প্রপার্টি হলো ওয়াকাফ। সেই ওয়াকাফের সম্পদ যখন লুট হবে বলেছে, কিন্তু সরকার ওয়াকাফ কবজা করতে চাইছে। এতদিন পর্যন্ত স্বাধীনতার পর থেকে ওয়াকাফ সম্পত্তি থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার রোজগার করেছে, কেবল রাজ্য সরকার কেবল কেন্দ্র সরকার, তামাম ভারতবর্ষের কোন স্টেটের সরকার ওয়াকাফ সম্পত্তির হিসাব কখনো সঠিকভাবে ব্যাখ্যা করেনি। যে আমাদের ওয়াকাফ সম্পত্তি থেকে বছরে এত টাকা রোজগার হয়, মাসে এত টাকা রোজগার হয়, এই টাকার জন্য আমরা এসটি এসসি বা ওবিসি বা সংখ্যালঘু মুসলমান বা দলিত আদিবাসীর জন্য এত কোটি টাকা এই বাজেট করলাম, সেই হিসাব কিন্তু না রাজ্য সরকার দিয়েছে না কেন্দ্র সরকার দিয়েছে। ফলে রেল আর বিমানের পরে তৃতীয় প্রপার্টি বুঝেই তারা বলির পাঠা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় উঠে পড়ে লেগেছিল। যার জন্য এ বেদনা শুধু মুসলমানদের জন্য নয়, এ যন্ত্রণা আছে আদিবাসীদের, এ যন্ত্রণা আছে দলিতদের, এ যন্ত্রণা আছে এসটি এসসি মানুষের কাছে। সেই জন্য করে সেই ওয়াকাফ সম্পত্তি যখন তারা কবজা করতে চাইছে, ঐক্যবদ্ধভাবে সেই ওয়াকাফ সম্পত্তি রক্ষার স্বার্থে কেন্দ্রীয় সরকারের এই কালা কানুন আইনের বিরুদ্ধে তবে এই ধর্ণামঞ্চ চলছে। শুধু এখানে এটা নয়, এসআইয়ের ব্যাপারটা আপনারা শুনেছেন, একটু আগেই সমস্ত নেতৃত্বরা মঞ্চে দিয়ে বলেছে, এসআইয়ের নামে পশ্চিমবঙ্গের যে মানুষকে ভোটার করার পরিকল্পনা নিয়ে ভয় দেখিয়ে রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে আনার জন্য সুপরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে দিয়ে বা কাউকে প্রচারের আলো এনে তৃণমূল তার ভোট বাক্স কতটা লাভ করতে পারে সেই চেষ্টা করছে, বিজেপিও তার কতটা লাভ করতে পারে সেদিকে দেখছে। এদিকে রাজ্যের মানুষ বেহাল অবস্থা, তারা কর্মস্থানের জায়গা নেই, একের পর এক স্কুল বন্ধ হচ্ছে, বেকার সমস্যা হু করে বাড়ছে, শিক্ষিত ছেলেমেয়েরা কলকাতা রাজপথে বসে তারা চাকরির জন্য ছুটছে। আর এখানকার দিনমজদুরি শ্রমিক মানুষ তারা বিভিন্ন রাজ্যে গিয়ে, অনেকে বলছে পরিযায়ী শ্রমিক, আমি পরিযায়ী শ্রমিক ভাষাটা উচ্চারণ করতে চাই না। তার কারণ যদি ইউপি বিহার অন্যান্য জায়গার রেলের টিটি তারা বিহারি হিন্দি ভাষা, তাহলে আমি কি বলবো তারা বিহারি ভাষিত পরিযায়ী টিটি? আমি কি আমাদের দেশে অনেক এসডিও আছে, এসডিপি আছে, এসপি আছে, তারা উর্দু ভাষিত হিন্দি ভাষিত ইউপি বিহার এবং অন্য জায়গার, আমরা কি বলবো তারা পরিযায়ী এসপি এসডিপিও এসডিও? বলতে পারবো না। তাহলে তারা যদি পরিযায়ী না হয়, আমার দেশের মানুষ ক্ষুধার্ত মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কর্মস্থানের জন্য যেতে পারে, সে যাচ্ছে কেন? যাচ্ছে তার বৃদ্ধ মা বাবার মুখে অন্ন দেওয়ার জন্য, যাচ্ছে তার শিশুদের নাবালকের মুখে খাবার দেওয়ার জন্য। আজকে তাকে পরিযায়ী শ্রমিক ব্যবহার করা হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে থেকে তিনি এই পরিযায়ী শ্রমিক যাদেরকে বলে 5,000 টাকা ভিক্ষার দাবি দিচ্ছে, বলে ভিক্ষা দিয়ে মানুষের জীবন চলে না, এই ভিক্ষা কেউ চায় না, আপনি তার অধিকার দিন। তার কর্মস্থানের জন্য বহু প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে তার ট্রেনিং দিয়ে যাতে বাড়ি থেকে তারা স্বামী স্ত্রী বাচ্চা উভয় সুখ শান্তি জীবনযাপন করতে পারে, সেই রোজগারের মতো ব্যবস্থা করুন। তার বহু প্রকল্প। দেখুন, আমাদের এখানে যে আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে এবং সারা রাজ্যে জুড়ে এই আন্দোলন সংগঠিতভাবে আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে। আমরা শ্রম দপ্তরে গেছিলাম, মন্ত্রী মলয় ঘটক আমাদের ডেপুটেশন নিয়েছে। শ্রম দপ্তরে আমাদের যে 10টা দাবি ছিল, তার মূল যে দাবি ছিল সেটা হচ্ছে বাঙালিরা বাংলার বাইরে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচারের শিকার হচ্ছে, সেই অত্যাচারের ফলে টোটাল বাঙালিদের মনে একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে, তাদের চেহারা ভয়ের চেহারা তৈরি হয়েছে। সেটাকে দূর করার জন্য অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর কাছে যেন অবিলম্বে বারবার এটা নিয়ে অ্যাপিল করা হয়। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে
কোনো অ্যাপিল করা হয়নি, সেই অ্যাপিল যেন করা হয় সেটা নিয়ে যেমন আমাদের দাবি ছিল। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি ছিল যে এসআইআর নিয়ে যেভাবে এসআইআর এর যে প্রক্রিয়াকরণ তৈরি হয়েছে, যে প্রক্রিয়ায় আপনারা এসআইআর করতে চাইছেন, তাতে দেশের নাগরিকরা বেনাগরিক হয়ে যাবে। 2002-এর ভোটার লিস্টকে কেন প্রাধান্য দেওয়া হবে, কেন 2024-এর ভোটার লিস্টকে প্রাধান্য দেওয়া হবে না, তার কোনো জবাব নির্বাচন কমিশনের কাছে নেই। আমাদের এই মঞ্চের পক্ষ থেকে দাবি ছিল যে 2002 নয়, 2024-এর ভোটার লিস্টকেই গ্রহণযোগ্যতা দিয়ে আপনাকে এসআইআর করতে হবে, ঠিক আছে। পাশাপাশি ওবিসি যে অনগ্রসর দপ্তর রাজ্যের, সেই অনগ্রসর দপ্তরে আমাদের ডেপুটেশন ছিল। অনগ্রসর দপ্তরের ডেপুটেশনের যে মূল দাবি, ওবিসি সমস্যার যে জটিলতার সৃষ্টি হয়েছে, সেই জটিলতা অবিলম্বে দূর করতে হবে। ফেক এসটি এসসি যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, টোটাল এসটি এসসি লোক আছে 1 কোটি, যা লোক আছে তার চেয়ে অনেক বেশি এসটি এসসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এই 3টে দপ্তরে আমাদের ডেপুটেশন ছিল, ডেপুটেশন কমপ্লিট করে এসেছে। আপনার সূত্র মারফত যে খবর পেলাম, আপনাদের যে 3 দিনব্যাপী যে ধর্না, সেই ধর্না মঞ্চে ইমাম মুয়াজ্জিন যারা আছে তারা অংশগ্রহণ করেনি, কি বলবেন? ইমাম মসজিদের মেলা কটা সংগঠন আছে, তার মধ্যে বঙ্গীয় ইমাম পরিষদ বলে একটা সংগঠন আছে, তার নেতা এসে মঞ্চে বক্তৃতা করেছেন, এসে বক্তৃতা করে গেছে। ইমাম সংগঠনের মধ্যে বীরভূমের একটা ইমাম সংগঠন আছে, সেই ইমাম সংগঠনের নেতা এসে বক্তৃতা করে গেছে। ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন যেটা আছে, যেটা তৃণমূলে তৈরি করা, সেই ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনে কেউ আসে না। তাহলে তৃণমূলের জামানায় ইমাম মুয়াজ্জিনরাও রাজনীতি করছে, এটা বলতে যাচ্ছেন? অবশ্যই এই ইমাম মুয়াজ্জিনরা কি বলে, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ফটো তুলতে পারলে এদের সমস্ত দাবি পূরণ হয়ে যায়। এদের ইমামদের অ্যাকচুয়াল যে দাবি, যে সমস্যা, তা নিয়ে এদের মুখ্যমন্ত্রীর কাছে কোনো দাবি নাই। যদি আপনি দেখেন এই মুহূর্তে অন্যান্য রাজ্যে, যেমন দিল্লিতে ইমামদের কত বেতন দেওয়া হয় আপনি জানেন? 16,000 টাকা বেতন দেওয়া হয়। তাহলে পশ্চিমবঙ্গে কেন 3,000 টাকা? পশ্চিমবঙ্গে আমরা এর পূর্বেও বলেছি, এখনো বলছি আমাদের পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে, প্রত্যেক ইমামকে মিনিমাম 15,000 টাকা বেতন দিতে হবে। এই দাবি ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের 14 পুরুষের ক্ষমতায় তোলা। অন্যান্য বঙ্গীয় ইমাম পরিষদ তুলেছে, অন্যান্য ইমাম সংগঠন তুলেছে, কিন্তু ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এখন পর্যন্ত এই দাবি তুলেনি। আমরা বলছি যদি হিম্মত থাকে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের, তাহলে ওরা এই দাবি তুলুক যে প্রত্যেক ইমামকে 15,000 টাকা করে মাসিক বেতন দিতে হবে। এই যে ইমাম মুয়াজ্জিন সাহেব অন্যায় এবং দুর্নীতি দেখে চোখ বন্ধ করে থাকে, মসজিদের মেম্বারে বসে ধর্মীয় ভাষা, ধর্মীয় কালচার শেখায়, আর সেই সব ইমামদের পিছনে আদৌ কি মুসলিম সমাজের নামাজ পড়া জায়েজ হবে? সেটা তো আলেম সাহেবরা ফতোয়া দেবে, আমি আলেম নয়, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, ফতোয়ার বিষয়ে আমি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, অন্যায়ের সঙ্গে আপোষ করা উচিত নয়। সে সাধারণ মানুষ হোক আর মুসল্লি হোক, একজন অমুসলিম হোক আর যে কেউ হোক না কেন, কোনো সময় কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা উচিত নয়। সে অন্যায় যদি ইমাম সাহেব করে, সে অন্যায় যদি পুরোহিত করে, বা সে অন্যায় যদি কোনো পাদ্রীও করে, তাহলে সে অন্যায়ের সঙ্গে আপোষ করা উচিত নয়। আমরা আপোষ না করার জন্যই বলবো।